এই মেয়েটি বাবার করা ঋণের বোঝা নামাতে বন্ধুদের সাথে মিলে বেছে নেয় চুরির পথ। তারা এমন একটি বাড়িতে চুরি করতে যায় যেটি 100 বছরের পুরনো একটি বাড়ি। সেই সময় এই বাড়িতে মানুষরূপী এক শয়তান থাকত। এখানেই চলতো তার ব্ল্যাক ম্যাজিকের চর্চা, কিন্তু তাদের এ সম্পর্কে জানা ছিল না। তারা এই বাড়িতে খুব খারাপভাবে ফেঁসে যায়, অজান্তেই মুক্ত করে ফেলে বন্দি শয়তানকে। তারপর শুরু হয় শয়তানের তাণ্ডব। চলতে থাকে প্রাণে বাঁচার চেষ্টা। শয়তানের শয়তানি এতটাই শক্তিশালী যে এরে মারার পরও বারবার ফিরে আসবে। পুরোপুরি ধ্বংস করতে দরকার কিরিচ নামের একটি অস্ত্র, যেটির সন্ধান কারো জানা নেই। কোথায় পাবে এই অস্ত্র, কে পাবে? এই বন্ধুদের শেষ পরিণতি কি হয়েছিল এবং তারা কি কেউ বেঁচে ফিরেছিল কিনা, এমনই ভয়ানক এক চুরির অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের মুভি দ্য ডেভিলস লায়ার। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's start our today's explanation. একটি মহিলাকে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে সিনেমাটির একটি দৃশ্যপট শুরু হয়। যারা মহিলাটিকে মারছিল বোঝা যায় তারা বেশ ক্ষমতাসীন কেউ ছিল। আসলে এই মহিলা, যার নাম এম্বার শারাপ, সে একজন জাদুকর। বলা যায় শয়তানের উপাসনা করে সে, তাই তাকে সবাই মিলে এভাবে শাস্তি দিচ্ছে। এম্বার শারাপ অর্থাৎ এই মহিলা জাদুকরটি তখন বলে, আজ তোমরা আমার উপকার ভুলে গিয়ে আমায় এভাবে অত্যাচার করছো। একদিন ঠিকই তোমরা আমাকে স্মরণ করবে। যেদিন তোমাদের বিপদ তোমাদের কাছ থেকে যাবে না, তখন আমাকেই তোমরা খুঁজবে। এসব এই প্রতিপত্তি লোকটির কাছে নিতান্তই বিরক্তিকর ছিল। তাই সে আর সহ্য না করে হুকুম দেয় তাকে মেরে ফেলার জন্য। তখন তার আদেশে এম্বার শারাপের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে, কিন্তু দেখা যায় তখনও সে জীবিত আছে। এই ঘটনাটা কিন্তু মনে রাখতে হবে, কেননা এখানে এই মুভির বেশ বড় একটা ইনফরমেশন লুকিয়ে আছে, যেটা পরে রিভিল করা হবে। এরপরেই মুভির মূল গল্প শুরু হয় গল্পের প্রধান চরিত্র আলিনকে দেখিয়ে। সে ফুটপাতের একটা দোকান থেকে অল্প কিছু সাদা ভাত চায়। দোকানে তাকে ভাতের সাথে একটা ডিমও দেয়, যার সব মিলিয়ে মূল্য হয় ৮৫০০ ইন্দোনেশিয়ান রুপিয়া, মানে টাকার মান খুবই কম, যা বাংলাদেশি টাকায় ৬০ টাকা প্লাস। আচ্ছা যাই হোক, আলিন দোকানিকে বলল তার কাছে টাকা কম আছে, তাই সে যেন ডিমটা রেখে দেয়। কিন্তু দোকানি পুরো টাকা না নিয়েই আলিনকে খাবার নিয়ে চলে যেতে বলে। আলিন তাকে ধন্যবাদ দিয়ে বাসায় ফিরবে। তখনই দুজন লোক তাকে এসে মারধর করতে থাকে। কারণ হিসেবে জানা যায় আলিনের বাবা এদের থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, যেটা সে পরিশোধ করতে পারেনি। তাই এখন আলিনকেই সেই সব টাকা পরিশোধ করতে হবে। আলিন ৩ দিনের সময় চায়, কিন্তু পাওনাদাররা এক্ষুনি সেই টাকা ফেরত চায়। তখন আলিন একটা কাচের বোতল পড়ে থাকতে দেখে সেটা ভেঙে তাদের একজনের গলায় ধরে বলে, বললাম তো ৩ দিনের সময় দিতে, আমি এক্ষুনি টাকা কোথায় পাবো? তখন লোকটা বলে, দেখো মেয়ের সাহস দেখো, আমি কি ভয় পেয়ে যাবো রে এখন? এরপর তাদের মধ্যে একটু হাতাহাতি হলে সেই কাচের একটু পোষ লোকটির গলায় লাগে। তার গলা থেকে রক্ত বের হচ্ছিল, তাই তারা সেখান থেকে চলে যায়। আলিন বাসায় আসে। তাদের বাসার পরিবেশ মোটেও ভালো না। এখানে এসেই সে দেখতে পায় ফিতরা নামের এই লোকটির সাথে কিছু লোক ঝামেলা করছে। ঝামেলার কারণ ফিতরা এই লোকটির সাজের সাথে প্রেম করেছে। শুধু তাই নয়, মেয়েটি এখন প্রেগনেন্ট। আলিন সোজা উপরে এসে একটা দরজা নক করে। দরজাটি খুলে গনি। আলিন এখানে তার ভাই ভেগাসের কথা জানতে চায়। আসলে আলিন একা, তার পরিবারে বাবা মা কেউ নেই, শুধুমাত্র একটি ভাই ছাড়া। তার বাবা মারা গেছে, তাই পাওনাদাররা আলিনের উপর চাপ প্রয়োগ করছিল। গনি আলিনের হাতে রক্ত দেখে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। সে গনিকে কিছুই বলে না, তার ভাই ভেগাসকে নিয়ে চলে যায়। তবে গনি ঠিকই বুঝেছিল যে তার সাথে কি হতে পারে। ভেগাস আলিনকে বলে, আপু আমার ক্ষুধা লেগেছে। তখন আলিন জিজ্ঞেস করে সে গনির বাসায় রাতে খায়নি। তখন তার ভাইটি উত্তর দেয়, না, সে ঘুমিয়ে পড়েছিল। তাই তখন আলিন তার নিজের খাবারটুকু ভাইকে দিয়ে দেয়। এরপর সে গোসলে যায় আর ভাবতে থাকে কিভাবে কি করা যায়। গোসল থেকে এসে আলিন তার ভাইকে কোলে নিয়ে বলে, আমি তো কাল কাজে যাব, তোমায় একটু একাই থাকতে হবে, তুমি আবার ভয় পেও না যেন। বোন সারাদিন থাকবে না, তাই দুই ভাই বোন মিলে একটু খেলা করে। এরপর একটা গুহায় আলিনের চোখ খুলে। সে এদিক ওদিক ছুটতে থাকে বের হবার জন্য, কিন্তু পারে না। তখনই পেছন থেকে ভয়ানক এক লোক এসে তাকে ধরে। এ হচ্ছে আলিনের বাবা। সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবা তাকে বলে, তোর জন্য এসব হয়েছে, তুই এর জন্য দায়ী, এখন আমার সাথেই তোকে নিয়ে যাব। আলিন আঁতকে ওঠে।
এটা তার একটা স্বপ্ন ছিল। এরপর আলিন দেরি না করে রেডি হয়ে গনির বাসায় আসে। এখানে ওই ফিতরা নামের ছেলেটি ছিল যাকে আমরা ঝামেলা করতে দেখেছিলাম। ফিতরা এবং গনি তারা আসলে বন্ধু, একসাথেই থাকে। গনি আলিনকে দেখে অবাক হয়, কেননা তারা যে কাজের জন্য যাচ্ছে সেখানে আলিনের মতো একটা ভালো মেয়েকে তারা সাথে নিবে না। ফিতরা ছিল একটু রকচটা টাইপের লোক। সে তো আলিনকে দেখে চিল্লাচিল্লি করতে থাকে। তখন আলিন তাদের সেই ঝামেলার একটি রেকর্ড শোনায় আর বলে যদি তাকে তারা সাথে না নেয় তাহলে এটা পুলিশকে দিয়ে দিবে। আসলে আলিনের আগে থেকেই প্ল্যান ছিল যে সে তাদের সাথে কাজে যাবে, কিন্তু ফিতরা এতে বাধা দেবে। তাই আলিন বুদ্ধি করে সে রেকর্ডটা করে। ফিতরা এখানে আরও ক্ষেপে গিয়ে আলিনকে মারধর করে। গনি এসে ব্যাপারটা সামলায়। আলিনের প্রতি গনির এমন নরম স্বভাব দেখে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করে। এরপর ফিতরা বাধ্য হয়ে আলিনকে সাথে নেয়। আসলে তারা যাচ্ছেটা কোথায়? তারা মূলত চোর, আর আলিন যাচ্ছে তাদের সাথে চুরি করতে। কি করবে? টাকা পরিশোধ করার জন্য রাতারাতি এই পথটাই বেছে নিতে হয়। তারা গাড়ির কাছে আসে। গাড়িতে আগে থেকেই একটি মেয়ে আছে, তার নাম জিয়া। সে খুব ভালো রানার ছিল, কিন্তু তার হার্টে প্রবলেম থাকার কারণে সে আর তার স্বপ্নটি কন্টিনিউ করতে পারে না, যার ভিডিও সে দেখছিল। এমন সময় আলিন গাড়িতে আসলে যখন জানতে পারে তার মতো একটা মেয়ে যাবে তাদের সাথে চুরি করতে, তাই সে খুব হাসাহাসি করে, মানে ব্যঙ্গ করে। দেখেন ব্যাপার, চুরি করতেও কোয়ালিফিকেশন লাগে। হ্যাঁ, আসলেও লাগে, নয়তো একজনের জন্য তো আর সবাই ধরা পড়তে পারে না, তাই না? তাহলে এবার তারা চারজন মিলে রওনা দেয়। আসলে তারা যে কোন দুনিয়ায় যাচ্ছে, তাদের সাথে কি হতে চলেছে তা তাদের কল্পনারও বাহিরে। এভাবে সারা রাত গাড়িটি চলতে চলতে সকালে একটি জঙ্গলের ভেতরে এসে থামে। তারা চুরি করবে জঙ্গলের এই পুরনো বাড়িটিতে। বাড়িটি পুরনো, কিন্তু কত পুরনো তা তারা জানে না। গাড়িতে আলিন ঘুমিয়েছিল, তখন সে আবার সেই দুঃস্বপ্নটি দেখে, যেন কোনো এক মেসেজ দিতে চাইছে। এদিকে ফিতরা, গনি, জিয়া বাইনকুলার দিয়ে বাড়িটি পর্যবেক্ষণ করে। তাদের জানা মতে এখানে কারো থাকার কথা না, কিন্তু বাইরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। তাই এ বিষয় নিয়ে তারা দুজন একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় যে তুই আগে জানতি না, ও বলে এটা তো তোর দায়িত্বে ছিল। এভাবে তাদের মধ্যে হাতাহাতি হতে থাকলে জিয়া এসে তাদের ঝগড়া মিট করে দেয়। এখানেই বোঝা যায় যে তারা তিনজন খুবই ভালো বন্ধু, একদম একত্র পরিবারের মতো। এখন তারা এত দূর এসে ফিরে যাবে, তাই রাতের জন্য অপেক্ষা করে। রাত হলে তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে, অর্থাৎ টর্চ, ওয়াকিটকি নিয়ে চুরির উদ্দেশ্যে পুরনো বাড়িটির দিকে যায়। তবে জিয়া গাড়িতে বসে থাকে, যাতে যে কোনো পরিস্থিতিতে সে তাদের সাহায্য করতে পারে। তারা একে একে দেওয়াল টপকে ভেতরে যায়। ফিতরা লক খোলার চেষ্টা করে, তখন আলিন হাত দিয়ে ঠেলা দিতেই দরজা খুলে যায়। তারা ভেতরে এসে দেখে বাড়ির অবস্থা তো ভালো না। বাড়িতে ঢুকতেই আলিনের মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না। ফিতরা উপরে যায় আর আলিন ও গনিকে নিচের এই রুমগুলো দেখতে বলে। ফিতরা উপরে গিয়ে অনেকগুলো সোনার কয়েন পায়, সে সেগুলো নিতে থাকে। নিচে গনি বেশ কিছু ঘড়ি দেখতে পায়, সে সেগুলো নেয়। এরপর আর কি আছে তা দেখতে আলমারি খুললে দেখে অনেকগুলো টাকা। একদম খুশি মনে সেগুলো নিতে থাকে। হঠাৎ তার হাতে কি যেন একটা বাঁধে। তখন টর্চ দিয়ে দেখতেই গনির গা শিউরে ওঠে। একটা কাটা মাথা রাখা, যেটা আবার প্রচুর পোকামাকড় দিয়ে ভরা। এ পাশে আলিন কতগুলো অ্যান্টিক চুড়ি দেখে, সে সেগুলো নেয়। হঠাৎ আলিনের মনে হয় তার ভাই বেগাস তাকে ডাক দিয়ে দৌড়ে পালাচ্ছে। আলিন কোনো কিছু না ভেবেই কোনো এক ছায়ামূর্তি দেখে সেও দৌড়ায়। পরবর্তীতে আবার টর্চ ধরলে দেখে সেখানে কেউ নেই, কিন্তু সে আর এক মুহূর্ত না থেকে আলিনের কাছে ছুটে আসে। তবে আলিন তো আগেই চলে গেছে। ভাগ্য ভালো যে গনি আলিনকে খুঁজে পায়। তখন আলিন জানায় এখানে বেগাসকে দেখেছি। গনি বলে এখানে বেগাস কিভাবে আসবে, চল আমরা সবাই চলে যাই, জায়গাটা আমারও তেমন সুবিধার লাগছে না। উপরে ফিতরা ঘরের ভিতর ঘুরতে ঘুরতে একটা আয়নার সামনে এসে পড়ে। আয়নায় তাকালে দেখে নিজের প্রতিচ্ছবিরই এক অস্বাভাবিক রূপ। তার পেট বড়, অদ্ভুতভাবে হেসে চলেছে, তার পেট থেকে বাচ্চা বের হচ্ছে। কি বাজে অবস্থা! ফিতরা ভয়তে মাটিতে পড়ে যায়, কিন্তু পরক্ষণেই আবার সব ঠিক হয়ে যায়। এদিকে তারা দুজন পালাতে গিয়ে একটা রুমে চলে আসে। এখানে একটা মেয়েকে রিচুয়াল স্টাইলে বেঁধে রাখা হয়েছিল। পাশে কতগুলো লাশও পড়ে আছে। গনি মেয়েটিকে উদ্ধার করতে চায়। সে জিয়াকে গাড়ি রেডি করতে বলে। তার হাতের বাঁধ খুলতে গেলে কোনো এক অজানা কারণে গনির হাতে বারবার গরম জিনিসের মতো ছ্যাঁকা লাগে। আলিন মেয়েটিকে তুলতে নিষেধ করে,
কেননা তারা তাকে চিনে না। তবে গনি বলে, চিনতে হবে না, মেয়েটার আমাদেরকে দরকার। তাই আলিন একটা কুঠার এনে মেয়েটির হাতের দড়ি কেটে দেয়। তারা জানেও না যে কি করে ফেলেছে। গনি মেয়েটিকে কাঁধে তুলে ফিতরাকে ডাকতে থাকে। তখন ফিতরাও তড়িঘড়ি করে নেমে আসে। তারা দরজা খুলে বের হতেই যাবে, কিন্তু তারা দরজা খুলে যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। তারা দেখে বের হবার কোনো রাস্তাই নেই, দেওয়াল দেয়া। তারা অন্য একটা দরজা খুলে, কিন্তু সেখানেও একই অবস্থা। ফিতরা তো মাথা গরম মানুষ, সে কি করবে ভেবে পারে না। একটা গ্যাস সিলিন্ডার দেখে সেটাকে ব্লাস্ট করে, কিন্তু লাভ হয় না। দেওয়ালের এক ফোঁটা ক্ষয় হয় না, উল্টো তারা আহত হয়। এরপর তারা ঠিক করে গনি আর মেয়েটি এখানে থাকবে, আর ফিতরা ও আলিন গিয়ে বের হবার দরজা খুঁজবে। যাওয়ার সময় ফিতরা গনির আত্মরক্ষার জন্য একটা ছুরি দিয়ে যায়। খুঁজতে খুঁজতে আলিন ও ফিতরা একটা রুমে এসে দেখে অনেক পুরনো এক ঝাঁক মানুষের ছবি একটা ফ্রেমে বন্দী। বিপরীত দিকে দেখতে পায় একটা বার্থ চার্ট। সেখানে ফিতরা লক্ষ্য করে সবার উপরে লাগানো একটি মহিলার জন্ম তারিখ আর সবার নিচে লাগানো একটি মেয়ের জন্ম তারিখ এক, অর্থাৎ তারা একই দিনে একই তারিখে জন্মেছে। এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে। এদিকে নিচে গনি মেয়েটিকে সোফার উপর শুইয়ে রেখে নিজে একটু রিল্যাক্স ফিল করে। হঠাৎ গনির মনে হতে থাকে মেয়েটি বিড়বিড় করে কি যেন বলছে। একটু বোঝার জন্য কাছে আসলে মেয়েটির চোখ কালো হয়ে যায়। হা করলে মুখ থেকে একটা পোকা বের হয়ে গনির কানে ঢুকে পড়ে। ব্যথায় গনি চিৎকার করে, ছটফট করতে থাকে। লক্ষ্য করে তার 3 বন্ধুর মৃতদেহ বস্তায় করে রাখা। উপরে গনির চিৎকার শুনে আলিন আর ফিতরা ছুটে নিচে আসে, কিন্তু তখন আবার আলিন বেগাসকে দেখতে পেয়ে তার পিছু ছোটে। ফিতরা নিচে এসে দেখে গনি একা একাই এমন চিৎকার চেঁচামেচি করছে। ফিতরাকে দেখে বলে, বল তুই কে? ফিতরা বলে, গনি কি হয়েছে তোর? এই তো আমি তোর বন্ধু ফিতরা। কিন্তু কে শোনে কার কথা? গনি বারবার বলে, ডাইনি সরে যা, আমার বন্ধুদের সাথে কি করছিস তুই? আসলে গনি ফিতরার জায়গায় শয়তান মেয়েটিকে দেখতে পাচ্ছে। শয়তানটি আবার বলে, তোর সব বন্ধুকে আমি মেরে ফেলেছি, তোরা কেউ এই বাড়ি থেকে বেঁচে ফিরতে পারবি না বলে আর বিশ্রীভাবে হাসতে থাকে। গনি প্রচণ্ড রেগে গিয়ে শয়তানটির উপর হামলে পড়ে। আসলে এটা ছিল ওর বন্ধু ফিতরা। এতে করে ফিতরা বেশ আহত হয়। সে ছুটে পালানোর চেষ্টা করে, একটা রুমে নিজেকে বন্দী করে ফেলে। এ সময় সে পড়ে যায় আর দেখে সিলিংয়ে অসংখ্য পোকা দিয়ে কিছু একটা লেখা। সেখান থেকে একটা পোকা ফিতরার মুখে পড়ে। সে যেহেতু শুয়েছিল তাই পোকাটি তার গলা থেকে পেটে চলে যায়। ফিতরা পোকাটিকে মারার জন্য নিজের পেট নিজে কাটতে শুরু করে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে সব পোকাগুলো রক্তের গন্ধে ফিতরার গায়ের উপর পড়ে। ফিতরা মারা যায়। ততক্ষণে জিয়া গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে সেও বাড়ির ভেতরে মানে উঠানে ঢুকে পড়ে। ওয়াকিটকিতে ফিতরা কথা বলছে, দেখুন ফিতরা কিন্তু মারা গেছে, তাহলে কথা বলছে কে? জিয়া খুঁজতে থাকলে হঠাৎ তার সামনে উল্টোভাবে শয়তান মেয়েটি এসে হাজির হয়। সে বেশ ভয় পায়, তবুও সাহস নিয়ে কষে দেয় এক থাপ্পড়। শয়তান ছিটকে পড়ে, কিন্তু এতে এর কিছুই হয় না। জিয়া লক্ষ্য করে এতক্ষণ এই শয়তান ফিতরার কণ্ঠে কথা বলছিল। জিয়া আরও কয়েকগাল থাপ্পড় বসিয়ে দেয়। এতে এর ঘাড় পুরো উল্টো দিকে ঘুরে যায়, কিন্তু শয়তান কথা বলে আবার ঠিক করে নেয়। এবার জিয়া অনেক ভয় পায়। এতক্ষণ হয়তো সে বুঝেই নাই যে এ শয়তান নাকি মানুষ, কারণ দেখতে তো মানুষের মতোই। জিয়া পালাতে চায়, তবে তার হার্টের প্রবলেম থাকার কারণে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। জিয়া আর ফিতরা মারা গেল। গনি, তার অবস্থাও বেসামাল। বাকি রইল শুধু আলিন। বাড়ির ভেতরে জীবিত কেবল গনি আর আলিন। ওদিকে বেগাসকে খুঁজতে খুঁজতে আলিন একটা রুমে চলে আসে। সেখানে সে লাইট জ্বালাতেই চমকে যায়, কারণ অনেকগুলো ম্যানিকুইন রাখা ছিল। ওই সময় তার কাঁধেও একটা পোকা পড়ে জামার ভিতর চলে যায়। তবে তার মধ্যে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না, যেমনটা সবার ক্ষেত্রে দেখা গিয়েছিল। এখানে ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। এর মধ্যে আবার লাইটও অফ হয়ে যায়। সে তার ফোনের ফ্ল্যাশ দিয়ে দেখে তার ভাই বেগাস উল্টো দিকে দেওয়ালের দিকে মুখ করে মাথা ঠোকাচ্ছে। আলিন ভয়ে ভয়ে সামনে গেলে বেগাস তার হাতে একটি পেপার ধরিয়ে দেয়। পেপারটা রেখে বেগাসের দিকে তাকালে দেখে বেগাস নেই। পেছনে ঘুরতেই তার বাবার বিশ্রী পচা গলা দেহটা দেখে দৌড়ে পালায়। আর তখনই একটা লোক তার কপালে হাত রাখে আর আলিন অজ্ঞান হয়ে যায়। সেম কাজটা সে গনির সাথেও করে।
এরপর তাদেরকে টেনে এক জায়গায় আনা হয়। ঘোর কাটানোর জন্য লোকটি মন্ত্র পড়া কিছু একটার গুড় ছিটিয়ে দেয়। এতে করে তাদের শরীরের ভেতরে থাকা পোকাগুলো বের হয়ে গেলে লোকটি সেগুলো মেরে ফেলে। এরপর লোকটি তাদের জানায় এই পোকাগুলো ব্ল্যাক ম্যাজিকের একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং মানুষকে পাগল বানিয়ে দেয়। তখন মানুষ উল্টোপাল্টা দেখতে শুরু করে, অর্থাৎ একরকম হ্যালুসিনেশন তৈরি করে, যেখানে যে যার দুর্বলতার জায়গায় আটকা পড়ে যায়। এরপর লোকটি তাদের জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন এসেছো? গনি উত্তর দেয়, তারা কেউ না। লোকটি তখন কিছুটা রেগে বলে, তাহলে কি তোমরা এম্বাহ শারাপের নাতি নাতনি নাকি? তোমরা মেয়েটাকে কেন যেতে দিয়েছ? তারা জানায়, আমরা এম্বাহ শারাপ নামে কাউকে চিনি না, আর আমরা কারো নাতি নাতনিও না। আমরা চোর, তাছাড়া আর কিছুই আমরা জানি না। মেয়েটির সাহায্য দরকার মনে হয়েছিল, তাই সাহায্য করেছি। তখন লোকটি বলে, তোমরা কি জানো তোমরা যাকে সাহায্য করেছ সে আসলে একটা শয়তান? এতক্ষণ তোমরা যা উপলব্ধি করেছ তার থেকেও ভয়ঙ্কর শক্তিশালী। তারা লোকটিকে বিশ্বাস করে না, তাই লোকটি তখন তার পরিচয় দিয়ে বলে, আমি উরিপ মহেশেরও। সেও একজন ওঝা। মূলত 22 ঘন্টা আগে সে এখানে এসেছিল এম্বাহ শারাপের রিচুয়াল বিনষ্ট করতে। আলিন বলে, এতক্ষণ আমরা যা দেখেছি তারপরও কাউকে বিশ্বাস করা সত্যিই কঠিন। তখন মহেশেরও তাদের দুজনের কপালেই হাত রাখে আর তাদের জাদু নিয়ে যায় 100 বছর আগের জাভা আইল্যান্ডে, যেই সিনটি একদম শুরুতে দেখতে পেয়েছিলাম। এই এম্বাহ শারাপ ওই সময়ে অত্যন্ত ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিশালী জাদুকর ছিল। সে নিজের স্বার্থের জন্য ওই গ্রামের মানুষদের ক্ষতি করত। তার কাছে গড প্রদত্ত এক ধরনের সুপার ন্যাচারাল শক্তি ছিল, যাকে খোদাম বলা হতো। আর তার সাথে যেই শয়তানের লিঙ্ক ছিল তাকে রিজিত বলা হতো। তার ঘাড় থেকে মাথা আলাদা হবার পরও সে জীবিত ছিল। সে তখন বলেছিল, আমি এবং রিজিত সবসময় বেঁচে থাকব আর তোদের মাঝেই থাকব। ঠিক 100 বছর পর পর আমার জন্মের দিনে যে জন্ম নিবে আমি তার মাধ্যম হয়ে ফিরে আসব। তখন প্রতিপত্তি সেই লোকটি কিরিচ নামের এক বিশেষ ছুরি এম্বাহ শারাপের মাথায় ঢুকিয়ে দেয় আর সে তখনকার জন্য মারা যায়। কিন্তু তার মুখ থেকে বলা সেই কথাগুলো অভিশাপ স্বরূপ থেকে যায়। আর আজ যেই মেয়েটিকে মুক্ত করা হয়েছে সেই হলো এম্বাহ শারাপের বংশধর সুকমা। আলিনের মনে পড়ে ঠিক এই নামটাই ফিতরা তখন সেই বার্থ চার্ট থেকে পড়ে শুনিয়েছিল, যার জন্ম তারিখ আর সুকমার জন্ম তারিখ একই ছিল। মানে হচ্ছে সুকমাই সেই যে এম্বাহ শারাপের বংশধর। মহেশেরও এরপর তাদের জাভা আইল্যান্ড থেকে সে যখন এই বাড়িতে এসেছিল সেই সময় নিয়ে যায়। তারা মহেশেরোর জাদুর মাধ্যমে এসব কিছু নিজ চোখে দেখছিল। তখন দেখা যায় সুকমাকে নিয়ে তারা এম্বাহ শারাপকে ফেরানোর জন্য রিচুয়াল করছে। মহেশেরও তাদের বাধা দিলে তার সাথে এম্বাহ শারাপের শিষ্যদের ঝামেলা বাঁধে। মহেশেরও তাদের মারতে বাধ্য হয়। তাই আমরা তখন সুকমার পাশে যে লাশগুলো দেখেছিলাম তারাই হচ্ছে এরা। এরপর সে সুকমাকে তার মন্ত্র দিয়ে বেঁধে রাখে, কিন্তু ততক্ষণে এম্বাহ শারাপের আত্মা সুকমার ভিতর চলে এসেছিল। সেই শয়তান তখন মহেশেরোকে অ্যাটাক করে, কিন্তু তার জাদু শক্তির কাছে হার মানে। মহেশেরও এরপর ওইখানেরই একটা জায়গায় বসে নিজের জ্ঞান হারায়। তার মানে সে এখানেই অজ্ঞান অবস্থায় পড়েছিল। আর কিছুটা আড়াল থাকার কারণে গনি ও আলিন তখন তাদের দেখতে পায় না। মহেশেরও তাদের বর্তমানে নিয়ে আসে। এতক্ষণে তাদের ফিতরার কথা মনে পড়ে। গনি মহেশেরোকে অনুরোধ করে সে যেন তার বন্ধুদের খুঁজতে সাহায্য করে। মহেশেরও জানায় সব ঠিক করা যাবে, কিন্তু তার আগে সেই পবিত্র কিরিচ যেটা দিয়ে তাকে পুরোপুরি শেষ করা যাবে সেই অস্ত্র খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা যে কোথায় তাই তো কারো জানা নেই। গনি তখন ওখানেই একটা পাতাল খুঁজে পায়। সে বলে, হয়তো এখান থেকে বের হবার কোনো পথ পাবো, তাহলে সেই অস্ত্র আমরা খুঁজতে পারবো। কিন্তু নিচে যাব কিভাবে? সিঁড়ি দেওয়া নেই। মহেশেরও আলিন গনির কথাই দেখতে আসে। তারা তিনজন উঁকি মেরে দেখে কোনো পথ আছে কিনা। তখনই তিনজন পা পিছলে পড়ে যায়। এটা ছিল অনেক গভীর। জায়গাটা কেমন অদ্ভুত, কোনো এক সাহায্য যেন লুকিয়ে আছে। আলিন বলে ওঠে, এই জায়গায় সে আগেও এসেছে। গনি তখন বলে, এখানে আসা কোনোভাবেই সম্ভব না। আসলে আলিন যে স্বপ্নটা দেখত সেই জায়গাটাই এই জায়গা। কোনো এক কানেকশন তো অবশ্যই আছে। এদিকে দেখানো হয় সেই শয়তানকে সে কাঁচা মুরগি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আলিন হঠাৎ করে গান গাইতে শুরু করে আর হাতের ভঙ্গি করতে থাকে। তার চোখের মণি লাল হয়ে যায়। সেদিকে আলিনের গানের সাথে সাথে শয়তান হামাগুড়ি দিতে দিতে বের হয়ে আসে। মহেশেরও গনি দুজনে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। আলিন গান গাইতে গাইতে তাদের দিকে এগিয়ে আসে। তারা ভেবেছিল হয়তো নতুন বিপদ, কিন্তু আলিন সোজা পথে এগিয়ে যায়। পাথরে হাত রাখতেই পুরো জায়গা কাঁপতে শুরু করে। পাথর ফেটে সেই অস্ত্রটি বেরিয়ে আসে। আলিন সেটা হাতে তুলে নিয়ে খুলতেই তারা ছিটকে পড়ে। অদ্ভুতভাবে তারা উপরে চলে আসে। বাড়ির চারপাশে যে দেয়ালগুলো তৈরি হয়েছিল সেগুলো ভেঙে যায়।
শয়তান বুঝে যায় তাকে শেষ করার অস্ত্রটি তারা পেয়ে গেছে। সুকমা মানে শয়তানটি হামাগুড়ি দিতে দিতে সেখানে এসে উপস্থিত হয় আর সেই কিরিচটি চায়। তারা দিতে না চাইলে সুকমা মাটিতে হাত রেখে মন্ত্র পড়তে থাকে আর অসংখ্য পোকা তার শরীরে মুখে ঢুকতে থাকে। মহেশ্বরও তাদেরকে পালিয়ে যেতে বলে। তারা কোনোভাবে এই শয়তানকে পাশ কাটিয়ে চলে আসে। বাড়ির উঠানে আসতেই আবার দেখে জিয়ার লাশ। গনি কোলে নিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে। এদিকে ভেতরে চলছে শয়তান আর মানুষের লড়াই। মহেশ্বরও সুকমাকে বশে আনার চেষ্টা করে, কিন্তু এটা এতটাই শক্তিশালী ছিল যে শয়তান আরেকটা হাত ছিঁড়ে ফেলে। সাথে সাথে সুকমা মানে ওর ভেতরে থাকা এম্বার সারাপ আরও শক্তিশালী হয়ে ওঠে। সেখানে থাকা সমস্ত মৃতদেহগুলো জেগে ওঠে, তার বাড়ির উঠানের দিকে ছুটে। তখন গনি আলিনকে পার করে দিয়ে নিজে থেকে যায় আর বলে, আমার ড্রয়ারে বেশ কিছু টাকা আছে যা দিয়ে তোমার বাবার ঋণ তুমি শোধ করতে পারবে। সে তার বন্ধুদের ছাড়া এখান থেকে যাবে না। আলিন কান্নাকাটি করে। গনিকে ছাড়া সে যেতে চায় না। গেটের কাছে দাঁড়িয়ে থাকে। ততক্ষণে শয়তানের শীর্ষ শয়তানগুলো চলে আসে পথে বাধা হতে। গনি তাদেরকে মেরে জিয়াকে কাঁধে তুলে ফিতরাকে খোঁজার জন্য ঘুরতেই দেখে ফিতরা হাজির, কিন্তু সে এখন আর বন্ধু রূপে নয়, শয়তান রূপে। ফিতরা গনিকে কামড়ে ধরে। এই দৃশ্য দেখে আলিন অনেক কান্নাকাটি করে। গনি কিছুই করতে পারে না। গনিকে তখন সবাই মিলে কামড়ে রক্ত খেতে থাকে। আলিন সহ্য করতে না পেরে গাড়িতে উঠে বসে। খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তাকে তার ভাইয়ের জন্য হলেও চলে যেতে হবে। নিজের মনকে শক্ত করে নেয়। তখন সুকমা মহেশ্বরের সেই ছেঁড়া হাত নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসে, যেটা দেখে আলিন খুব রেগে যায়। সে গাড়ি নিয়ে সোজা সুকমার উপর চালিয়ে দেয়। সুকমা এতে কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে থাকে। আলিন গাড়ি থেকে নেমে কিরিচ দিয়ে শয়তানগুলোকে একে একে শেষ করে। ফিতরাকে মারতে গিয়েও গনির দিকে তাকিয়ে মারতে পারে না। ততক্ষণে আসল শয়তান এসে দাঁড়ায়। পেটের নাড়ি ভুঁড়ি সব বেরোনোর অবস্থা, তবুও সে শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। শুরু হয় আলিন আর সুকমার ভেতর থাকা সবচেয়ে শক্তিশালী এম্বাহ সারাপের লড়াই। আলিন কিরিচ দিয়ে মারতে গেলে এম্বাহ টেনে ধরে, কিন্তু সেটা বেশিক্ষণ হাতের মাঝে ধরে রাখতে পারে না। আগুনের মতো ঝলসে ওঠে। আলিন কোনোভাবে পেরে ওঠে না। যতবার কিরিচ এম্বাহের শরীরে ঢুকাতে চায় ততবার ধরে বসে। ফাইনালি আলিন শয়তানের বুকে ছুরিটি বসিয়ে দেয়। তখন শয়তান হা করে তার ভেতরের পোকাগুলো আলিনের উপর ফেলে বশ করতে চায়, কিন্তু আলিন শক্ত হাতে নিজেকে সামলায়। শয়তান না পেরে আলিনের দুর্বল জায়গায় এনে দাঁড় করে, মানে তার বাবাকে সে দেখতে পায়। এতে করে আলিন অন্যমনস্ক হয়ে যায়, আর এই সুযোগ নিয়ে শয়তান তাকে ছিটকে ফেলে দিলে আলিনের হাত থেকে কিরিচ পড়ে যায়। তখন অস্ত্রটি শয়তান তুলে নেয়, কিন্তু সেটি বেশিক্ষণ হাতে রাখতে পারে না। আলিন আবারও সাহস জুগিয়ে অস্ত্রটি নিয়ে শয়তানের গলায় ঢুকিয়ে দেয়। এত মারার পরও শয়তানের কিছুই হয় না। সে হাসতে থাকে। সেই 100 বছর আগে যে অভিশাপ দিয়েছিল সেই একই অভিশাপ আবার দিতে থাকে, যে আমি এখন হয়তো মরে যাচ্ছি, কিন্তু ঠিকই আমার বংশধরের মাধ্যমে আবার আসব। কিন্তু পুরোটা বলার আগেই আলিন শয়তানের মুখ চেপে ধরে আর এক টানে ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। এখানেই শেষ হয় এম্বাহ সারাপের সেই অভিশাপ, সাথে শেষ হয় এই জাদুকরের শেষ অস্তিত্ব। পরের সিনে দেখানো হয় আলিন তার ছোট ভাই ভেগাসকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছে। প্রতিমধ্যে পাওনাদারগুলো ধরলে আলিন সব ঋণের টাকা দিয়ে দেয়, কিন্তু তারপরও তাকে খারাপ প্রস্তাব করলে আলিন কিরিচটি বের করে তার গলায় হালকা করে চালিয়ে দেয়। তখন তারা চলে যায়। পেছন থেকে মহেশ্বর এসে আলিনকে বলে, এটি যত্ন করে লুকিয়ে রাখতে হবে, আর সে তো তোমাকেই করতে হবে, কেননা এটি নিজেই তোমাকে বেছে নিয়েছে। আর এই দৃশ্যের সাথে মুভি এখানেই শেষ হয়।